আমি যে গল্পগুলো বলবো সেগুলির মধ্যে কিছু গল্প অভিজ্ঞতা, কিছু গল্প আমার কাল্পনিক। প্রথমে আমি যে গল্পটি বলবো সেটি এই লাইভ ভূতের গল্প বলার ওপরেই নির্ভর করে। গল্পটি একটি কাল্পনিক গল্প, আমার রচিত। যারা এই গ্রুপে আছেন, আমি অল্প আধটু লেখালেখি করি, আমার গল্প হয়তো পড়ে থাকতে পারেন। তো গল্পটি একটি ছেলেকে কেন্দ্র করে। ছেলেটির নাম সুদীপ, বয়স 30। বর্তমানে পশ্চিমবঙ্গের একটি বেসরকারি আইটি কোম্পানিতে কাজ করে। হাওড়া জেলায় সাকরাইল অঞ্চলে ওর বাড়ি। তো লকডাউনের চক্করে অনেক দিন কর্মবিরতি, যদিও ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, তবুও কিছুটা হলেও অবসর সময় পাওয়া গেছে। তো এই অবসর সময় সুদীপ বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হয়ে যায়, বিভিন্ন গল্পের গ্রুপের সাথে যুক্ত হয়ে যায়। একদিন দেখে এই গ্রুপে এরকম একটি লাইভ অনুষ্ঠান চলছে এবং ও খুব ইন্টারেস্ট পেয়ে যায়। সুদীপ ছোটবেলা থেকেই গল্প পড়ে বড় হওয়া একটি ছেলে। তো গল্প পড়ার শখ ওর ছোটোবেলা থেকেই। ধীরে ধীরে এই লাইভ অনুষ্ঠানটি ওর মনোগ্রাহী হয়ে ওঠে এবং ও ঠিক করে ও লাইভে এসে গল্প বলবে। যেরকম কথা তেমনি কাজ, ও ধীরে ধীরে লাইভে গল্প বলতে শুরু করে। সুদীপের অলরেডি 3টে লাইভ হয়ে গেছে এবং প্রচুর জনপ্রিয়তা পেয়েছে সুদীপ। আজকে ওর 4র্থ লাইভ। কিন্তু ও কি গল্প বলবে আজকে সেটি ও ঠিক করেনি। ওর যে আগের গল্পটি ছিল, আগের যে লাইভটি ছিল, সেটি ছিল একটি সিরিয়াল কিলারের ওপর নির্ভরশীল এবং প্রচণ্ড জনপ্রিয়তা পায় গল্পটি। তো আজকে কি বলবে সেটা কিন্তু ঠিক করেনি। মনের মধ্যে ভাবতে থাকে কি বলবে কি বলবে। হঠাৎ করে ওর মনের মধ্যে ভেসে ওঠে সেই ইঞ্জিনিয়ারিং কলেজের ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনার কথা। তো ঠিক করে ওইটা নিয়ে আজকেও লাইভ করবে। কথা মতো সুদীপ লাইভে আসে ঠিক 8টায়। সুদীপ বেসিক্যালি লাইভ পছন্দ করে বাইরে, ঘরের বাইরে বলতে। ছাদের মধ্যে একটা বসার জায়গা করে ওখানেও লাইভ শুরু করে দেয়। সুদীপ বলতে থাকে তখন ওর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময়টা 2007 কি 8। ও যখন ও ইঞ্জিনিয়ারিং পড়েছিল পুরুলিয়ার একটি বেসরকারি কলেজ থেকে। তো সেখানে যখন যায়, ও ভর্তি হয় 2006 এবং ঘটনাটি ঘটেছিল 2008। যেদিনও প্রথম কলেজ জয়েন করে, কলেজের পাশেই হোস্টেলে ওর রুমটা ছিল রুম নম্বর 102। হোস্টেলে যাওয়ার পরই ও গিয়ে দেখে যে একটি ছেলে জানলার দিকে তাকিয়ে আনমনা হয়ে বসে রয়েছে। সুদীপ গিয়ে বলে, হাই, আমি সুদীপ। ছেলেটি মাথা ঘুরিয়ে অল্প হেসে বলে, আমি আকাশ। সেই আকাশ আর সুদীপের পরিচয়। আকাশ
এর বর্ণনাটা একটু দিয়ে দিই। আকাশ খুবই শীর্ণকায়, খুব রোগা একটি ছেলে এবং ফর্সা, মাথায় কপালের ওপর 3টে কাটা দাগ, আর চোখের মণির রং বাদামি। আকাশ ছেলেটি খুব চুপচাপ। তো এইভাবে ওদের কলেজ শুরু হয়। ধীরে ধীরে সুদীপের অনেক বন্ধুবান্ধব হয়, তাদের সাথে আড্ডা, গল্প সবই চলতে থাকে। ধীরে ধীরে সিনিয়রদের সাথে পরিচয় হয়। কিন্তু আকাশ একটু অন্যরকম। ও চুপচাপ একা বসে থাকতো ঘরের মধ্যে, কারোর সাথে কথা বলতো না। সুদীপ যতবারই ওর সাথে কথা বলতে গেছে, আকাশ দু একটা কথার মাধ্যমেই ওদের কথাবার্তা শেষ করে দিয়েছে। ওদের হোস্টেলে রুম নম্বর 201, এই রুমটি ছিল একটি অভিশপ্ত রুম। অভিশপ্ত রুম মানে, কিছু কিছু হোস্টেলে আপনারা দেখবেন কিছু রুম থাকে যার মধ্যে পূর্ব কোনো ঘটনা হয়, ঘটনার দরুন সেই রুমটি অভিশপ্ত বলে পরিচয় হয়। তো এরকমই একটি রুম ছিল 201, এবং সিনিয়রদের মুখে এমন একটি কথা প্রচলিত ছিল যে ওই 201 নম্বর রুমে নাকি এমন অনেক কিছু অতিপ্রাকৃত শব্দ এবং কোনো মানুষের গলা শোনা যায়, যদিও রুমটি বাইরে থেকে তালা দেওয়া। তো এই রুমটি ভুতুড়ে রুম নামেই পরিচিত হয়ে যায়। এই 201 নম্বর রুমের সামনে দিয়ে রাত্রিবেলায় তো দূরের কথা, সকালবেলায়ও কিন্তু স্টুডেন্টরা এসে আশপাশ দিয়ে যাতায়াত করার সাহস পায় না। তো সুদীপদের কলেজ চলতে থাকে, ফার্স্ট ইয়ার, যেটা প্রথম বছর কমপ্লিট হয়ে যায়। কিন্তু আকাশ সবসময় একা, সবসময় ও আনমনা, কার সাথে যেন কথা বলে। সুদীপ সারাদিন বন্ধুদের সাথে আড্ডা মারে, কথা বলে, খেলাধুলা করে, কিন্তু রুমে ঢুকেই, হোস্টেলের রুমে ঢুকেই আকাশের এই নিস্তব্ধতা ওর পছন্দ হয় না। যে ছেলেটা সারা দিন বন্ধুদের সাথে কথা বলছে, আড্ডা মারছে, তার কি কখনো এরকম একটা নিস্তব্ধতা পছন্দ হওয়া উচিত? কখনোই নয়। ও অনেকবার আকাশের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছে, আকাশের সাথে মেশার চেষ্টা করেছে, কিন্তু আকাশ কোনোদিনও ওকে নিজের সাথে মিশতে দেয়নি। তো একদিন রুমের মধ্যে সুদীপ ঘুমিয়েছিল। হঠাৎই একটা পায়ের শব্দে সুদীপের ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে আকাশ ঘোরাফেরা করছে, অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করছে। খুব ভয় পেয়ে যায় সুদীপ। সঙ্গে সঙ্গে লাইট জ্বালাতে দেখে আকাশ ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। এটা গেল একটি ঘটনা। আরেকদিন হয়েছিল, হঠাৎই রাতের মধ্যে ঘরের মধ্যে ঘুঙুরের আওয়াজ। সুদীপের আবার সেই হট করে রাত্রিবেলা ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে আকাশ ঘুঙুর পরে ঘুরছে। সুদীপের এই ব্যাপারগুলো, এই জিনিসগুলো কিন্তু হজম হয় না, বা এই জিনিসগুলো সহ্য করতে পারে না। ও হোস্টেলের ওয়ার্ডেনকে গিয়ে বলে যে ও রুম চেঞ্জ করবে, এবং কথা মতো খুব জোরাজুরি করে ও রুমটা চেঞ্জ করে নেয়। সুদীপ চলে যায় অন্য রুমে, কিন্তু আকাশ সেই 102 নম্বর রুমেই। হঠাৎ একদিন সকালবেলা উঠে আকাশকে পাওয়া যাচ্ছে না। সারা দিন খোঁজাখুঁজির পর পরের দিন সকালবেলা সেই অভিশপ্ত 201 নম্বর রুম থেকে একটা গোঙানির আওয়াজ আসে।
সবাই মিলে দরজার তালা খোলা হয়। আকাশ তখন মাটিতে পড়ে আছে। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। আকাশ ঢুকলো কি করে এই ঘরে? এই ঘরের তো তালা দেওয়া ছিল। তখন সবাই মিলে ওকে নিয়ে যাওয়া হয় রুমের মধ্যে, ওর পরিচর্যা করা হয়। ধীরে ধীরে সুস্থ হওয়ার পর আকাশের বাড়িতে খবর পাঠানো হয় একটা। কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ আসে না আকাশের বাড়ি থেকে। আকাশের এই ঘটনাটির পর থেকে আকাশের মধ্যে আমূল পরিবর্তন ঘটে যায়। পরিবর্তন মানে আকাশের এই যে নিজের সাথে কথা বলা বা অশরীরী কারোর সাথে, অদৃশ্য কারোর সাথে কথা বলা, এটি আরও বাড়তে থাকে। আকাশের রাত্রিবেলায় হাঁটা চলা সারা হোস্টেল জুড়ে বাড়তে থাকে। এরকম অনেকেই দেখতে পায় যে অন্ধকারে আকাশ সারা হোস্টেল জুড়ে হাঁটছে। এরকম অনেক দিন হয়, আকাশকে ঘরে পৌঁছে দেওয়া হয়। কিন্তু ধীরে ধীরে দেখা যায় যে আকাশের এই রোগটি কিন্তু সারছে না। এমন একদিন হয় যে রাত্রিবেলা সবাই শুয়ে আছে, হঠাৎ একটা ঘুঙুরের শব্দ। যারা ঘুমিয়ে আছে, যারা গভীর ঘুমে আচ্ছন্ন, তারা বুঝতে পারে না, কিন্তু কিছু মানুষ বা কিছু স্টুডেন্ট কিন্তু বুঝতে পারে যে কেউ যেন ঘুঙুর পরে চলাচল করছে। তো এইভাবে চলতে চলতে ওদের সেকেন্ড ইয়ারের থার্ড সেমিস্টার পরীক্ষার শেষ হয়েছে এবং তার রেজাল্ট বেরিয়েছে। সবাই খুব আনন্দ করছে। বুঝতেই পারছেন, ইঞ্জিনিয়ারিং কলেজে রেজাল্ট বেরিয়েছে, ভালো হয়েছে, অনেকের রেজাল্ট খারাপ হয়েছে। যারা খারাপ হয়েছে তারা মনকে সান্ত্বনা দিচ্ছে, যাদের ভালো হয়েছে তারা আরও ভালো করার জন্য এনজয় করছে, পরের বছর আরও ভালো হবে। রাত তখন ঠিক 2টো, সেই ঘুঙুরের আওয়াজ। যেহেতু সেদিন একটি এনজয়মেন্টের দিন, সেই জন্য স্বাভাবিকভাবেই অনেকে ঘুমায়নি রাত্রেবেলা। এটা যারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছেন তারা জানেন। তো সবাই ঘুঙুরের আওয়াজটি শুনতে পায়, অনেকেই শুনতে পায়। ছাদ থেকে আসছে। এতদিন কেউ সাহস না করলেও আজকে সবাই মিলে ছাদে যায়। গিয়ে দেখে এক ভয়ানক দৃশ্য। ছাদের রেলিং ধরে আকাশ হাঁটছে। সবাই চেঁচায়, আকাশ, আকাশ! কিন্তু আকাশের কোনো ভ্রুক্ষেপ নেই। আকাশ হেঁটেই চলেছে। হঠাৎ পা পিছলে পড়ে যায় আকাশ। স্পট ডেড। এই কথাটি বলতে বলতে সুদীপ ওর বাড়ির ছাদে হট করে দেখতে পায় একটি ছায়ামূর্তি। একবার আসছে, একবার যাচ্ছে। সুদীপের চারপাশের পরিবেশ ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। একটা চাপা ভাব,
একটা ফিস শব্দ। সুদীপ খুব অস্বস্তি বোধ করে। এমনই অস্বস্তি হয়, সুদীপ ওর লাইভ বন্ধ করে দেয়। যারা শ্রোতা শুনছেন, 100-র ওপর শ্রোতা ওকে শুনছিল, হট করে সুদীপ বলে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, আজকে আমি লাইভ চালাতে পারছি না। সবাই তো অবাক, কি হলো, ওদের প্রিয় কথক এভাবে গল্পের মাঝখানে চলে যাচ্ছে। সুদীপ কোনো উত্তর দেয় না। অনেকেই প্রশ্ন করে, দাদা আপনার কি শরীর খারাপ, আপনার কি হয়েছে দাদা? কোনো উত্তর দেয় না সুদীপ। সুদীপ লাইভ অফ করে দেয়। সবাই খুব মনমরা। ওদের প্রিয় কথক এভাবে গল্পের মাঝখানে লাইভ অফ করে দিল। সবাইকে চমকে দিয়ে সুদীপের মোবাইল থেকে একটা মেসেজ আসে, আমি লাইভে আসছি ঠিক 11:30টায়। সবাই ভাবে, কি হলো রে ভাই, এই লাইভ অফ করে দিয়ে আবার লাইভ? যেহেতু সুদীপের জনপ্রিয়তা খুব বেশি, তাই সবাই আবার সুদীপের লাইভ শোনার জন্য আগ্রহী হয়ে ওঠে। রাত 11:30, লাইভ আসে সুদীপ। ঘর অন্ধকার, একটা লাইট জ্বলছে। সামনে শ্রোতারা কাউকে দেখতে পায় না। একটা অন্য ধরনের গলা, যেটা সুদীপের নয়, বলতে শুরু করে, আমি আপনাদের বিব্রত করার জন্য ক্ষমাপ্রার্থী। আমি যে গল্পটি বলেছিলাম ওখানে কিছু পরিবর্তন করার সময় এসে গেছে। সবাই অবাক, কি পরিবর্তন করার কথা বলছে সুদীপ? হঠাৎ গলাটি, কণ্ঠস্বরটি বলতে শুরু করে, আকাশ মামার কাছে মানুষ। আকাশের মা খুব ছোটবেলায় মারা যায়। মারা যায় বললে ভুল হবে, ওকে পুড়িয়ে মেরে ফেলা হয় আকাশের মাকে। ঘটনাটি ঘটান ওর বাবা। তারপর থেকে আকাশ মামা বাড়িতে চলে আসে। মামা খুবই ভালো মানুষ, কিন্তু ওই যে হয় না, পৃথিবীতে সবাই তো ভালো মানুষ থাকে না। মামি একদমই সহ্য করতে পারতো না আকাশকে। মামা কোনো রকমে কষ্ট করে আকাশকে পুরুলিয়ার ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে দেয়। পড়াশোনায় খুব ভালোই ছিল আকাশ, কিন্তু ও হঠাৎই ওর মাকে চোখের সামনে দেখতে শুরু করে। মায়ের মুখটা ওর চোখের সামনে ভেসে ওঠে। মায়ের সাথেও কথা বলতো। কলেজে যখন ভর্তি হয়, যেহেতু আকাশ খুব চুপচাপ, তাই ওর বন্ধুবান্ধব হয়নি। আর ওর মায়ের সাথেই কথা বলতো সবসময়। আকাশের ঘুমের মধ্যে হাঁটার বা স্লিপ ওয়াকিংয়ের একটা টেন্ডেন্সি ছোটবেলা থেকেই ছিল, তাই ও ঘুমের মধ্যে হেঁটে বেড়াতো।
ওর সিনিয়ররা ওর এই শারীরিক দুর্বলতার কথাটি জেনে যায়, আর এরকমই একদিন ও হাঁটছিল, হাঁটতে হাঁটতে চলে যায় ঠিক 201 নম্বর রুম, সেই অভিশপ্ত রুম। অদ্ভুতভাবে রুমটি খোলা, আর ভেতরে বসে আছে কতগুলি লোক। কিন্তু কারা তারা? একজন টেনে নিয়ে আসে আকাশকে ঘরের ভেতর। আকাশ দেখতে পায় ওর সিনিয়র দাদারা বসে বসে নেশা করছে রুমের মধ্যে। আকাশ হতভম্ব। সিনিয়র দাদারা হেসে বলে, কিরে একটু আয়, কারুর সাথে কথা বলিস না, কলেজ যাস না, একটু আয়, বসে আয়, আমাদের সাথে বসে যা, একটু নে, দুটার নে। আকাশ অনেকবার বারণ করেছিল ওদের, কিন্তু ওরা শোনেনি। আকাশকে জোর করে নেশা করায়। নেশার মাত্রা এতটাই বেশি হয়ে যায়, আকাশ জ্ঞান হারায় এবং সুযোগ বুঝে ওকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দাদারা চলে যায়। ঘুম ভাঙে ঠিক একদিন পর, সেই গোঙানির শব্দে। এইভাবে ধীরে ধীরে আকাশের ওপর অত্যাচার বাড়তে থাকে। দিনের পর দিন সিনিয়রদের অত্যাচার, নেশার মাত্রা সব বাড়তে থাকে। ধীরে ধীরে নেশাটা আকাশের রক্তে মিশে যায়। আকাশ ছোটবেলা থেকেই নৃত্যকলার দিকে খুব আগ্রহী ছিল। সেই জন্য একটি ঘুঙুর কিনেছিল আকাশ। জানেন তো, আমাদের সমাজে এরকম অনেক কথা প্রচলিত আছে, এরকম কিছু মানুষ আছে যারা বলে ছেলেরা নাচলে নাকি তারা মেয়ে হয়ে যায়। একটা ছেলে যদি নাচতে চায়, এখনও আছে কিছু কিছু ক্ষেত্রে, একটা ছেলে যখন নাচে বা নৃত্য করে, নৃত্য শেখে, কিরে তুই নাচছিস, তুই ছেলে হয়ে নাচছিস কেন? নৃত্যর মধ্যে কি ছেলে মেয়ে ভাগ আছে? নৃত্য একটা শিল্প, একটা কলা, যে কেউ করতে পারে। তো আকাশও একটি ঘুঙুর কিনে ওর ব্যাগের মধ্যে রেখে দেয় এবং ওই ঘুঙুরটি পরে ও নৃত্যের অনুশীলন করতো মাঝে মাঝে। সবাই ভাবতো বুঝি ওকে হয়তো ভূতে ধরেছে সেই 201 নম্বর রুমে যাওয়ার পর থেকে, কিন্তু সেরম কিছুই নয়। ও নৃত্যের অনুশীলন করতো রাত্রেবেলা, কারণ সকালবেলা দেখলে অনেকে আপত্তি করতে পারে, সেই জন্য রাতে সবাই যখন ঘুমিয়ে পড়তো তখন ও নৃত্যের অনুশীলন করত। তো এইভাবে চলতে থাকে। ক্রমান্বয়ে আসে সেই ভয়ঙ্কর দিনটি, যেদিন আকাশকে ওর ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয় পাঁজাকোলা করে 201 নম্বর রুমে। ওকে নেশা করানো হয়, নেশা করিয়ে বলা হয়, যা তুই রেলিং ধরে হাঁট। ছাদে ওকে হাঁটানো হয়, হাঁটতে বাধ্য করা হয়। নেশার ঘরে হাঁটতে হাঁটতে আকাশের পা পিছলে যায়, ও পড়ে গিয়ে ওর মৃত্যু হয়। কণ্ঠস্বরটি এতক্ষণ গল্পটি বলে যাচ্ছে আর সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছে।
সবার শেষে কণ্ঠস্বরটি বলে, আপনারা যেটা শুনলেন সেটা হচ্ছে সত্যি ঘটনা। নমস্কার, আমি আকাশ বলে একটা মুখ ভেসে ওঠে ক্যামেরার সামনে, মোবাইল ক্যামেরার সামনে, যার কপালে 3টে কাটা দাগ, চোখটা বাদামি, চোখের মনির রং বাদামি। সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এ কি সুদীপ না আকাশ? এরপর থেকে সুদীপ আর কোনোদিনও লাইভে আসেনি। কেন আসেনি, কি কারণ, কেউ জানে না। সেদিন গল্পটি কে বলেছিল, দ্বিতীয়বার গল্পটি লাইভে এসে কে বলেছিল, তারও কোনো উত্তর পাওয়া যায়নি। তো এই ছিল আমার প্রথম গল্প। গল্পটির নাম আমি দিয়েছি লাইভ আতঙ্ক। এটি ছিল আমার একটা অপ্রকাশিত একটা গল্প। যদি ভালো লাগে আমার নিশ্চয়ই জানাবেন, আমি পরবর্তীকালে আসব। পরের যে গল্পটি আমি বলবো সেটি একটি সত্যি ঘটনা অবলম্বনে। গল্পটি ঘটেছিল 2003 কি 4। আমি যেখানে থাকি, মানে আগে যেখানে থাকতাম, শ্রীরামপুর নাম অনেকে শুনেছেন হয়তো, হুগলি জেলার একটি অন্যতম শহর। সেখানে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি আমার পাড়ার, আমি শ্রীরামপুরে থাকতাম, মানে আমার বাড়ি শ্রীরামপুর, এখন আমি চাকরি করার খাতিরে অন্য জায়গায় থাকি। তো ঘটনাটি ঘটেছিল শ্রীরামপুরে। শ্রীরামপুর শহরটি যারা জানেন নিশ্চয়ই জানেন যে গঙ্গার তীরবর্তী একটি শহর। এই শহরেরই মানে একদম গঙ্গার তীরে হওয়ার জন্য ওখানে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। ব্যাপারটা একটু ডিটেলসে বুঝিয়ে দিই। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে গঙ্গার জলকে পরিশোধিত করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি যে জায়গায় ছিল সেখানে একটি খুব বড় খেলার মাঠ ছিল। আমরা বলতাম জলকল। কেন জলকল নামটা হয়েছে? কারণ যেহেতু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি ছিল, সেই জন্য আমরা নাম দিয়েছিলাম জলকল। জলকলের ঠিক শেষটায় একটা উঁচু ঢিপির মতো জায়গা ছিল। এই ঢিপির ওপরে 3টে পুকুর ছিল, মানে ঢিপিটা একটু ওপরের দিকে, মানে যে সমতলে মাঠটি ছিল তার ওপরের দিকে একটু ওপর। ওই 3টে পুকুরে গঙ্গা থেকে জল আনা হতো, মানে জল আসতো পাইপে, ওখানে স্টোর হতো, স্টোর হওয়ার পর সেটা রিফাইন হতো, রিফাইন হওয়ার পর বাড়ি বাড়ি যেত। এই পুকুরগুলোর পাশে যে জায়গাটি ছিল, মানে
তিনটে পুকুর পাশাপাশি, তার মধ্যবর্তী তো একটা জায়গা থাকবে, সেটাকে আমরা বলতাম বাঁধ। এগুলো সবই প্রচলিত কথা। আমরা বলি না আমাদের অনেক জায়গা থাকে, আমাদের বাড়ির অনেক জায়গাকে আমরা নিজেদের মতো নামকরণ করে নিই না, তো সেটা ছিল বাঁধ। ওই তিনটে পুকুরকে ঘিরে বাঁধ ছিল। বাঁধের ওপর একটি কৃষ্ণচূড়া গাছ ছিল। কৃষ্ণচূড়া গাছ নাম হয়তো অনেকে শুনেছেন, কিন্তু এই যে কৃষ্ণচূড়া গাছটা, এটি ছিল একটি সুইসাইডাল হটস্পট। এর মানে কি? যেখানে একাধিকবার সুইসাইডের চেষ্টা করা হয়েছে এবং বহু ক্ষেত্রে সুইসাইড হয়েছে, মানে ঘটনা ঘটেছে। তো আমার পাড়ার এক কাকা, রতন বণিক, আমরা ডাকতাম রতন কাকা, ওনার সাথেই হয়েছিল ঘটনাটা। উনি কাজ করতেন ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। এবার ওখানে অনেকের ডিউটি থাকে, কারোর ডিউটি নাইট ডিউটি থাকে, কারোর মানে শিফটিং ডিউটি আর কি। রতন কাকার সেদিন নাইট ডিউটি ছিল। জুলাই মাসের রাত, বাইরে প্রচণ্ড ঝড়। ডিউটিতে দুজন আছেন, কারণ অনেক রাত্রে অনেক মেশিন চালানোর দরকার হয়ে পড়ে। একটা প্লান্ট তো, সেই জন্য অনেক মেশিন বিভিন্ন ক্ষেত্রে চালানোর দরকার হয়ে পড়ে। তো রতন কাকার সাথে আরেকজন ছিলেন শ্যামল। শ্যামল আবার নেশাভান করে, সন্ধে হলেই আফিম, ব্যাস। তো যথারীতি রোজকার মতো শ্যামল নেশা করে অন্য জগতে, রতন কাকা বসে আছেন, বৃষ্টি পড়ছে। ধীরে ধীরে রতন কাকার চোখ বুজে আসে ঘুমে। যেই মাত্র ওনার চোখ বুজে এসছে, বাইরের দরজায় ঠক 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 ঠক, ধরপড়িয়ে ওঠেন রতন কাকা। কেউ নেই। আবার উনি ঘুমিয়ে পড়েন। আবার ঠক ঠক ঠক। বাইরে গিয়ে দরজা খুলে দেখেন কেউ কোথাও নেই। নিজের মনেই দুটো গালাগালি দেন, এসে আবার শোন। হঠাৎ আবার সেই শব্দ, ঠক 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 ঠক। রতন কাকা এবার বাইরে যান, গিয়ে দেখেন সেই দূরে একটা আলো আঁধারির মতো জায়গায় একটি নীল জামা পরা এবং কালো প্যান্ট পরনে একজন ভদ্রলোক ডাকছে। ডাকছে কিন্তু মুখের শব্দ করে নয়, হাতের ইশারায়। রতন কাকা অনেকবার কে, কি দরকার, কে, এরম চিৎকার করেন, কিন্তু লোকটি ক্রমাগত ইশারায় ডাকছে ওনাকে। রতন কাকা থাকতে না পেরে ধুর বলে বেরিয়ে যান ওনার সাথে। এতটাই উনি
কি বলবো, এমন একটা কিছুর একটা বশবর্তী হয়ে গেছিলেন যে ওনার ছাতা আর টর্চটা নিতে খেয়াল নেই। বৃষ্টি পড়ছে, ওই লোকটি আগে এগোচ্ছে, রতন কাকা পেছন পেছন। ওই লোকটি এগোচ্ছে, রতন কাকা পেছন পেছন। এইভাবে ধীরে ধীরে দুজনে বাদের ওপর ওঠে। লোকটি অদ্ভুতভাবে খুব দ্রুত যেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর রতন কাকা কোনো এক অশরীরী শক্তির বশবর্তী হয়ে ওর পেছনে হেঁটে যাচ্ছে। পথ যেন কিছুতেই শেষ হচ্ছে না। এইভাবে কতক্ষণ যে রতন কাকা হেঁটেছে রতন কাকা নিজেও জানে না। হঠাৎ এক সময় হাঁটতে হাঁটতে রতন কাকা পড়ে যায়। মুখ কর্দমাক্ত, মুখে কাদা। চোখ তুলে দেখে সেই কৃষ্ণচূড়া গাছে একটা দেহ ঝুলছে, পরনে নীল গেঞ্জি, কালো প্যান্ট। রতন কাকার চোখে অন্ধকার নেমে আসে। এরপরে পরের দিন সকালবেলা রতন কাকাকে নিয়ে যাওয়া হয়। রতন কাকা অজ্ঞান। প্রায় ৩-৪ দিন পরে ওনার জ্ঞান ফিরেছিল, কিন্তু ওনার মানসিকভাবে সুস্থ হতে 2 বছর টাইম লেগেছিল। উনি চাকরি ছেড়ে দেন ওখানকার, উনি আর চাকরি করতে পারেননি। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমি যে রতন কাকার ঘটনাটা বললাম, এরকম আরও 3-4টে ঘটনা হয়েছে। জানি না রতন কাকা হয়তো ভগবানের আশীর্বাদে বেঁচে গেছেন, বাকি 3-4 জন কিন্তু কোনো এক অলৌকিক কারণে মারা গেছে। তো এটা একটা সত্যি ঘটনা। পরের যে আমি ঘটনাটি বলবো সেটি আমার স্ত্রীর মুখ থেকে শোনা। ঘটনাটি কতটা সত্য আমি জানি না, সত্যতা বিচার করার দায় আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। দায়িত্ব যাই বলুন। ঘটনাটি ঘটেছিল 2005 ব্যাঙ্গালোর। কোনো এক বিশেষ কারণে আমি স্থান কাল পাত্রের নাম বলতে পারছি না, শুধু গল্পের মতো করে বলছি, দেখুন ভালো লাগে কিনা। ব্যাঙ্গালোরে একটি হোস্টেলের পাশে একটি কবরস্থান। অনেক কবরস্থান থাকে খুব হন্টেড। ওই কবরস্থানটিও মারাত্মক, মানে খুব সাংঘাতিক ছিল। বহুবার কলেজে, মানে হোস্টেল থেকে ছাত্রছাত্রীরা বহু ছায়ামূর্তি, বহু অলৌকিক কিছু দেখেছে ওই কবরস্থানে। এবং অনেকে রিপোর্টও করেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি। যে ঘটনার কথাটি আমি বলবো, সেই দিনটা ফেয়ারওয়েলের রাত্রি। 4th ইয়ারের স্টুডেন্টদের ফেয়ারওয়েল হচ্ছে। পরীক্ষা শেষ, রেজাল্ট বেরিয়ে গেছে, সবাই খুব আনন্দিত। কলেজে বায়োটেকনোলজি নিয়ে পড়া
ছাত্র রাকেশ কলেজে পড়াকালীনই ওর একটি মেয়েকে খুব ভালো লেগেছিল। ওদের সাথেই পড়তো মেয়েটির নাম লিলি। ভালোবাসা দুজনের তরফ থেকেই ছিল, তাই ভালোবাসার প্রকাশ হতে সময় লাগেনি। ওরা দুজন এখন কমিটেড। রাকেশের প্রিয় বন্ধু রনিত। এবং ওদের এই প্রেমের কাহিনীতে ভিলেন বিজয় বলে একটি ছেলে। বিজয় অ্যাকচুয়ালি লিলিকে পছন্দ করত, সেদিক থেকে রাকেশকেও সহ্য করতে পারত না। তো ফেয়ারওয়েলের রাত্রি, সবাই খুব মজা করছে। সবাই মিলে ঠিক করা হয় একটি গেম খেলা হবে। গেমটি হলো ট্রুথ অ্যান্ড ডেয়ার। অনেকেই খেলেছেন, অনেকেই জানেন। তা আকাশের রাকেশের টার্ন আসে ট্রুথ অ্যান্ড ডেয়ারে। আকাশের ডেয়ার পরে কে ডেয়ার দেবে? সেই ভিলেন বিজয়। বিজয় সবার সামনে বলে, জানি তুই পারবি না, তবুও তোকে বললাম যা, কবরস্থানে গিয়ে একটা ছবি তুলে আয়। সবাই হ্যাঁ স্তব্ধ। কি বলছে বিজয়? এই ভয়ঙ্কর কবরস্থান, যেখানে লোকে দিনের বেলায় যেতে ভয় পায়, সেখানে রাত্রের বেলায় গিয়ে ছবি তুলবে? উপস্থিত সকলে রাকেশকে বারণ করে, যাস না ভাই, ছেড়ে দে। কিন্তু রাকেশ একগুঁয়ে। রাকেশ জানতো বিজয় লিলিকে ভালোবাসে, সেই জন্য একটা প্রতিহিংসা পরায়ণতা ওর মধ্যে কাজ করতো। মানে ও খুব অবসেসড ছিল ওর প্রেমিকার জন্য। লিলির দিকে যেন কেউ চোখ তুলে না তাকায়। তো এই ডেয়ারটি ছিল ওর কাছে লিলিকে জেতার একটা সুযোগ। অনেকে আছে, অবসেশন তো অনেকের আছে, কারোর প্রতি অবসেশন যদি চলে আসে সেটা খুব ভয়ঙ্কর। লিলি খুব কান্নাকাটি করে, যেও না আকাশ, যেও না রাকেশ, যেও না। কিন্তু না, রাকেশ রনিতকে সঙ্গে করে ছোটে সেই কবরস্থানে। কবরস্থানটি এমন, কি বলবো, সরি আমার সাউন্ড যদি না শোনা যায়, শোনা যাচ্ছে কি? কবরস্থানটি এমন যে সেখানে সাধারণ মানুষ যদি যায়, কিছু একটা ফিল করবেই। পাশে ফিস ফিস শব্দ, সামনে দিয়ে কারুর চলে যাওয়ার, ঘাড়ে নিঃশ্বাসের শব্দ, সমস্ত কিছুই কবরস্থানে গেলে কিন্তু অনুভূত হয়। রাকেশ এবং রনিত দুজনে চলতে থাকে। রনিত এই সমস্ত কিছু অনুভব করে।
এবং ও মাঝে মাঝেই রাকেশকে হাত টেনে ধরে, ভাই ছেড়ে দে, ভাই ছেড়ে দে, যাস না, আমার খুব ভয় করছে। রাকেশ চেঁচিয়ে বলে, এই তুই যাওয়ার হলে যা, এটা আমার প্রেমের প্রশ্ন, এটা আমার আর লিলির সম্পর্কের প্রশ্ন, আমাকে যেতেই হবে, তুই আমাকে ফোনটা দিয়ে দে, তুই যা। একগুঁয়ে জেদি ছেলেটা খুব ভুল করেছিল সেদিন। ওরা দুজনে চলতে থাকে। রনিত অনুভব করে রাকেশ সেদিন খুব নেশা করেছিল। ধীরে ধীরে ওরা কবরের মাঝখানে যায়। কবরের মাঝখানে গিয়ে রাকেশ রনিতকে বলে, নে তোর ফোনটা অন কর, ছবি তুলবে এবার, আমার একটা ছবি তুলে দে। রনিত কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে ফটো ক্লিক করতে একটা মারাত্মক চিৎকার। যেহেতু কবরস্থানটি ঠিক হোস্টেলের পাশেই ছিল, হোস্টেল থেকে সেই বিকট চিৎকারটি শুনে সবাই বেরিয়ে আসে। কি দেখে জানেন? রাকেশের মুখ এতটাই বিকৃত হয়ে গেছে ওকে চেনা যাচ্ছে না, যেন মাটির সাথে মিশে গেছে। আর রনিত অজ্ঞান। রাকেশের পোস্টমর্টম হয়, বডিটি নিয়ে যাওয়া হয়। ওর দেহের ভেতর থেকে ওর হার্ট, দুটো কিডনি উধাও, কিন্তু দেহে কোনো ক্ষতের চিহ্ন নেই। কেন ইমাজিন? কিভাবে এই জিনিসটা ঘটে গেল কেউ জানে না। আর রনিত, সবাই ভেবেছিল সেদিন কি ঘটেছে সেটা রনিতের কাছ থেকে শুনবে। রনিত কোমায় চলে গেছিল এবং 5 দিন পর রনিত মারা যায়। কবরস্থানের ঘটনা কবরস্থানেই শেষ হয়ে যায়। অহেতুক একটা জেদ রাখার জন্য দুটো প্রাণ চলে যায় সেদিন। এরপরে হোস্টেলটি খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়। এই গল্পটি আমার স্ত্রীর কাছ থেকে শোনা। এর সত্যতা আমি জানি না কতটা সত্য, কিন্তু এমন একটি ঘটনা ঘটেছিল। আমি জানি না আমার গল্পটি আপনাদের কেমন লাগছে। গল্পগুলো এই প্রথম আমার লাইভে আসা, আপনাদের সামনে গল্প বলা। আপনাদের মতামত কিন্তু আমার চলার পাথেও। আপনারা যদি আমার বলার মধ্যে কোনো ভুল থেকে থাকে, কোনো ত্রুটি থেকে থাকে, আপনারা নিশ্চয়ই জানাবেন। যদি আমি পরের বার আসি, আমি নিশ্চয়ই সেগুলো সংশোধন করব। শুনবেন আরেকটা গল্প? আরেকটা সত্যি ঘটনা আপনাদের শোনাতে ইচ্ছা করছে খুব। জানি আপনাদের হাতে হয়তো সময় নেই, তবুও জানি না আমার কেন শোনাতে ইচ্ছা করছে। এই যে ঘটনাটি আমি বলবো, সেটি অলৌকিক ঘটনা।
যারা শ্রীরামপুরে থাকেন, আমাদের মাঘী পূর্ণিমার নাম সবাই শুনেছেন। মাঘী পূর্ণিমায় 3 ঠাকুর দর্শন হয়। 3 ঠাকুর বলতে শ্রীকৃষ্ণের 3 রূপ, শ্রীকৃষ্ণের 3 রূপ, তার মধ্যে একটি হচ্ছে শ্রী শ্রী রাধা বল্লভ। দ্বিতীয়জন মানে মেজো ভাই, যাকে মানে অ্যাকচুয়ালি ভাই বলে সবাইকে বলা হয়, বড় ভাই হচ্ছে শ্রী শ্রী রাধা বল্লভ, মেজো ভাই খর্দার শ্রী শ্যাম সুন্দর, আর ছোট ভাই সাইবনের নন্দদুলাল। 3টি শ্রীকৃষ্ণের রূপ। তো এরকম কথিত আছে মাঘী পূর্ণিমায় এই 3 ঠাকুর যদি দর্শন করা যায় তার নাকি আর জন্ম হয় না, তিনি খুব পুণ্য করেন। বহু মানুষ এই মাঘী পূর্ণিমার দিনে এই 3 ঠাকুর কিন্তু দর্শন করে। বড় ভাই হচ্ছে শ্রী শ্রী রাধা বল্লভ, মেজো ভাই, রাধা বল্লভের মন্দিরটি হচ্ছে শ্রীরামপুরে, মানে আমি যেখানে থাকতাম, আমার মানে মাতৃভূমি বলতে পারেন। মেজো ভাই হচ্ছে খর্দা শ্রী রাধা শ্যামসুন্দর, আর ছোট ভাই সাইবনের শ্রী রাধা নন্দদুলাল। আপনারা জানেন কিনা জানি না, এই শ্রী রাধা বল্লভ খুব জাগ্রত ঠাকুর আমাদের ওখানকার। ঘটনাটি ধরুন 100 বছরের কাছাকাছি, 100 বছর আগের। শ্রীরামপুরে একটি মিষ্টির দোকান ছিল, মহেশ চন্দ্র দত্ত নামে একজন, তিনি মিষ্টি তৈরি করতেন, ময়রা। তিনি সবে মিষ্টির দোকানটা খুলেছেন, সকালবেলা মিষ্টি তৈরি করছেন। হঠাৎ একটি বাচ্চা ছেলে, শ্যামবর্ণ, কাকু আমাকে 2টো রসগোল্লা দাও না। প্রথমটা মহেশচন্দ্র দত্ত কিছু বুঝতে পারেননি, বা তিনি হয়তো গ্রাহ্য করেন। দুবার ছেলেটি অনুরোধ করার পর মহেশচন্দ্র দত্ত উঠে আসেন। তুমি কে বাবা, কোথায় থাকো? আমি ওই যে মন্দিরটা আছে, ওই যে শ্রীকৃষ্ণের যে মন্দিরটা আছে, ওই মন্দিরের পাশে আমি থাকি। আমি আপনাদের যে গল্পটা বলছি, বিশ্বাস করবেন না, আমার গুজবাম্পস হচ্ছে, আমার শিহরণ হচ্ছে বডিতে। এটা একটি সত্যি ঘটনা। তো যেটা বলছিলাম, ছেলেটি বলছে, কাকু আমাকে 2টো রসগোল্লা দেবে? থাকতে না পেরে মহেশচন্দ্র দত্ত 2টি রসগোল্লা, একটি শালপাতার, তখন শালপাতার ঠোঙার মতো ছিল, সেগুলোভাবেই মিষ্টি দেওয়া হতো, ওনার হাতে, ওর ছেলেটির হাতে দেয়। ছেলেটি খায়, খেয়ে বলে, টাকাটা না
ওই মন্দিরের ওখান থেকে নিয়ে এসো, ওখানেই আমার বাবা থাকে। মহেশচন্দ্র দত্ত সারাদিন মিষ্টি বানিয়ে রাতের বেলায় মনে পড়ে, বাচ্চা ছেলেটা তো বলেছিল টাকাটা নিয়ে আসার জন্য, যাই গিয়ে নিয়ে আসি। মন্দিরের সামনে এসে দেখেন পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করছে। পুরোহিতকে বললেন সব কথা, এরকম একটি ছেলে এখানে রসগোল্লা খেয়েছে, বলেছে টাকাটা এখান থেকে নেওয়ার জন্য। পুরোহিত চোখ বড় বড় করে 1 মিনিট একটু দাঁড়ান বলে ভেতরে ঢুকে যায়, দৌড়তে দৌড়তে মন্দিরের ভেতর। বেরিয়ে এসে বলেন, আপনি কি করেছেন জানেন? মহেশচন্দ্র তো ভয় পেয়ে যায়, কি করেছি? আপনি রাধা বল্লভকে মিষ্টি খাইয়েছেন, স্বয়ং ঠাকুর মিষ্টি খেয়েছে। মহেশচন্দ্র দত্ত যেন দাঁড়িয়ে আছেন, মানে ওনার কোনো জ্ঞান নেই। ভগবান স্বয়ং এসে মিষ্টি খেয়েছেন, ভাবা যায়? কিভাবে বোঝা গেল? রাধাবল্লভের মূর্তির, রাধাবল্লভ শয়ন হয়ে গেছে তখন, মূর্তির পাশে ঠোঁট দিয়ে রসগোল্লার রস পড়ছে। জানি না আমি গল্পটি কিভাবে বলছি, কিন্তু আমার শরীরে প্রচণ্ড শিহরণ হচ্ছে। বিশ্বাস করুন, এরপর থেকে মহেশচন্দ্র দত্ত দোকান এতটাই প্রসিদ্ধ হয়ে যায়, যারা শ্রীরামপুরে থাকেন নিশ্চয়ই জানেন, এখন অনেক শাখা হয়ে গেছে মহেশচন্দ্র দত্তে। মানুষ এখনও যারা জানেন, ওই মহেশচন্দ্র দত্তের রসগোল্লা কিন্তু ঠাকুরকে দেন, ওটা ঠাকুরের খুব প্রিয়। এটা একটা অলৌকিক গল্প ছিল, এটা সত্যি ঘটনা, আমার দাদুদের মুখে শোনা। জানি না আপনাদের ভালো লাগলো কি না। আজকে আমার লাইভ আমি এখানেই শেষ করব, কারণ 1 ঘন্টার বেশি লাইভ করলে সেটা আপনাদের ক্ষেত্রেও একটা বোরিং জিনিস চলে আসবে। আমি চাইব শ্রী শ্রী রাধা বল্লভ আপনাদের সবাইকে মঙ্গল করুক, এই গ্রুপটির ভালো করুক, এই গ্রুপটি যেন আরও বড় হয়। আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই গ্রুপের সকল অ্যাডমিন, মডারেটরদের, আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদের সামনে আসার 1 ঘন্টার একটা সুন্দর সুযোগ আমি পেয়েছি আজকে। ধন্যবাদ দিতে চাই অনির্বাণদাকে, যিনি আমাকে খুব সাহায্য করেছেন আসার জন্য। যদি আপনারা চান আমি আবার আসব। আমি প্রদীপ্ত, আমি লাইভে বলছি কথা, সত্যিভূতের গল্প। আজকে আমাকে লাইভ শেষ করতে হচ্ছে। নমস্কার, শুভরাত্রি।